হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জজ কোর্ট চট্টগ্রাম। আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে, আপনি টাকা ধার দিয়েছেন, কাউকে টাকা আপনি ধার দিয়েছেন অথবা দিতে যাচ্ছেন। আপনি যে কোনো একজন ব্যক্তিকে টাকা ধার দিতে যাচ্ছেন, টাকা ধার দিবেন, হাওলাত দিবেন। এখন আপনি কি স্ট্যাম্প নেবেন নাকি চেক নেবেন? কোনটা নেবেন? নাকি চেক এবং স্ট্যাম্প দুইটাই নিতে হবে? কোনটা নিলে কোন ধরনের মামলা হবে, অথবা উভয়টি নিলে কোন ধরনের মামলা করতে পারবেন, সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আজকে যে বিষয়, সে বিষয়টা হচ্ছে আপনি স্ট্যাম্প নেবেন। এখন বর্তমানে স্ট্যাম্প হচ্ছে 300 টাকার স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প। এখন আপনি কোনো একজন ব্যক্তিকে আপনি টাকা ধার দিবেন, হাওলাত দিবেন, যে কোনো ব্যক্তি, আপনার যে কোনো ব্যক্তি হতে পারে, আপনার বোন হতে পারে, ভাই হতে পারে। আপনি যেটা ফেরত পেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে যদি আপনি টাকা যদি পাওয়ার যে গ্যারান্টি, স্ট্যাম্প নেওয়ার পরে যে আপনি গ্যারান্টি, সেটা কেউ বলতে পারবে না। অনেক সময় দেখা যায় কি, টাকা স্ট্যাম্পও দিয়েছে, চেকও দিয়েছে, সব কিছু দেওয়ার পরে দেশ থেকে পালাই গেছে। আপনি তার থেকে টাকাটাই উদ্ধার করবেন কীভাবে? তাহলে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে উদ্ধার করার, অনেক কিছু রেখে গেলে সেগুলো আছে আস্তে আস্তে অনেক পরে, কিন্তু সেগুলো যদি রেখে না যায়, তাহলে এখন কথা হচ্ছে, আপনি ভাই অথবা বোন যে কাউকে আপনি টাকা ধার দিচ্ছেন, চাচা, মামা, যে কাউকে আপনি টাকাটা ধার দিতে যাচ্ছেন, কোনো কাগজপত্র কিচ্ছু নাই, সেক্ষেত্রে আপনি টাকাটা উদ্ধার করতে অনেক সমস্যা হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাই হোক, বোন হোক, যে কাউকে আপনি টাকাটা দিচ্ছেন, কিন্তু ওই টাকাটা আপনি ফেরত পেতে চাচ্ছেন, মানে আপনি যে টাকাটা আপনি দিচ্ছেন সেটা আপনি ফেরত নেবেন, উনি আপনাকে ফেরত দেবে বলে কথা দিয়েছে, কিন্তু কোনো স্ট্যাম্প নেয় নেই, কোনো কিছু হয় নাই, সেক্ষেত্রে আপনি টাকাটা পেতে অনেক ব্যাক পেতে হবে, অনেক কিছু হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনি স্ট্যাম্প নিলে কী হবে? স্ট্যাম্প স্ট্যাম্প নিলে আপনি 406 দ্বারা, 420, 420 যেটাকে বলা হয় দণ্ডবিধি, 406, 420, এইসব ধারাগুলো ইনক্লুড করে আপনি মামলা করতে পারবেন। কিন্তু আপনি যদি চেক নেন, সেই ক্ষেত্রে আপনি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সালের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যেটাকে এনআই অ্যাক্ট বলা হয়, চেকের মামলা করার জন্য আপনাকে এনআই অ্যাক্টের 138 ধারায় মামলা করতে হবে। ব্যক্তির ক্ষেত্রে 138, আর যদি আপনার কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, প্রতিষ্ঠান কোনো আসামি হয়, সেই ক্ষেত্রে আপনি 140 ধারা আপনাকে মামলা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে চেকের মামলার মধ্যে ডাইরেক্টলি আপনাকে ওই মামলার মধ্যে সমন তার কাছে কোনো একজন প্রাইভেট পার্সন যাবে, জারিকারক যাবে, কোনো একজন সিভিল মানুষ যাবে, যে কোনো পুলিশ না, যে কোনো শান্তি শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য না, যার পুলিশের মাধ্যমে ওয়ারেন্ট জারি করা হয়। তাহলে সমনের ক্ষেত্রে পুলিশ যাবে না, সেক্ষেত্রে কোনো একজন সিভিল মানুষ যাবে, শুধু বলবে আপনার জন্য এই ধরনের দ্বারা একটা মামলা হয়েছে, আপনি ওই তারিখে আপনি হাজির হন। যদি হাজির না হয়, সেক্ষেত্রে কী হবে? ওই দিন হাজির হয়ে জামিন নিতে পারবে। চেকের মামলার মধ্যে সরাসরি জামিন দিয়ে দিবে, জামিনযোগ্য ধারা। টাকা দিয়েছেন 1 কোটি টাকা হলেও সেক্ষেত্রে জামিন পাবে, 2 কোটি টাকা চেকের মামলা হলেও সেক্ষেত্রে জামিন পাবে, কারণ এই ধারাটা হচ্ছে জামিনযোগ্য ধারা। ওই দিনে যদি হাজির হয় তাহলে সমস্যা নেই, ওই দিন যদি না আসে তাহলে বাদীপক্ষ যদি তদবির করে ওয়ারেন্টে যাবে, মামলাটা ওয়ারেন্ট হবে, পুলিশ ধরে নিয়ে আসতে পারবে, জামিন নিতে হবে, সেক্ষেত্রেও জামিন পাবে। ওয়ারেন্ট হলেও জামিন পাবে, সমন গেলেও জামিন পাবে, সব ক্ষেত্রে এনআইটের চেকের মামলার ক্ষেত্রে জামিন পাবে। যদি আপনি চেকের মামলা করেন, সেক্ষেত্রে আসামি যদি হাজির হয় তাহলে জামিন পাবে। পরবর্তীতে রেডি ফর ট্রায়ালের মধ্যে যাবে, চার্জ গঠন হবে, এরপরে সাক্ষী হবে, সাক্ষীর পরে মামলা, আপনার পক্ষে সাক্ষী, পিডাব্লিউ সাক্ষী, তারপর প্রসিকিউশনের পরে তারা ডিডাব্লিউ সাক্ষী দিবে, ডিপেন্ডেন্ট উইটনেস যেগুলো আছে তার পক্ষেও সাক্ষী দিতে পারে। তো এভাবে একটা মামলা শেষ হবে, যুক্তিতর্ক পর রায় হবে। রায়ে যেমনটি হয়, সে তার মধ্যখানে যদি সে এটা আপোষ করে ফেলে তাহলে কোনো কথাই নেই, কিন্তু যদি আপোষ না করে, সেই ক্ষেত্রে রায়ে কোনো 1 টাকাও কোনো মাপ নাই, চেকের মামলার মধ্যে কোনো কম সাজা দেওয়ার কোনো উপায় নাই। জরিমানার পরিমাণটা কিন্তু বাদী বা মামলাজীবী বাদী, চেকের যে গ্রাহক, যাকে চেকটি দেওয়া হয়েছে, সেই কিন্তু এই জরিমানার টাকাটা উনি প্রাপ্য।
যদি জরিমানার টাকা না দেয় সেই ক্ষেত্রে ওনাকে জেল কাটতে হবে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এরপরের প্রসিডিংটা আমি এই ভিডিওতে বলবো না, যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে। এখন আপনি টাকা দিয়েছেন, আপনি স্ট্যাম্প চেক নেন নাই, টাকা দিয়েছেন কোনো একজন ব্যক্তিকে, কিন্তু আপনি চেক নেন নাই, স্ট্যাম্প দিয়েছেন, স্ট্যাম্প নিয়েছেন, আপনাকে স্ট্যাম্প দিয়েছে, ওই সমপরিমাণের একটা স্ট্যাম্প দিয়েছেন। ওই স্ট্যাম্পের মধ্যে ওর স্বাক্ষর থাকবে, অবশ্যই প্রত্যেকের স্বাক্ষর থাকবে। তাহলে এখানে একটা চুক্তি হয়েছে, আপনারা টাকা হাওলা দিয়েছেন, দ্বারের কোনো ব্যক্তি হাওলা নিয়েছে, সেটার একটা চুক্তিপত্র সুন্দর করে স্ট্যাম্পের মধ্যে লেখা আছে, সব কিছু লেখা আছে, শর্ত তত্ত্ব সব কিছু লেখা আছে। এটা তারিখের মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করবে। অনেকে আবার ইন্টারেস্টের কথা বলতে পারে, ইন্টারেস্ট দেওয়ার কথা, নেওয়ার কথা, তাহলে সেটা হচ্ছে অন্য বিষয়, সেটাও আছে একই স্ট্যাম্পের মধ্যে আসতে পারে, সমস্যা নেই, চেকের স্ট্যাম্পের মধ্যে উল্লেখ থাকতে পারে। এখন আপনাকে কোনো টাকাই দিচ্ছে না, চেকের আপনি যে টাকা দিয়েছেন, হাওলা দিয়েছেন, স্ট্যাম্প আছে, কিন্তু কোনো টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি কী করবেন? তাহলে এই যে মামলা, স্ট্যাম্পের ক্ষেত্রে টাকা দিয়েছেন, সেই ক্ষেত্রে 406 আসতে পারে দণ্ডবিধির, 406, 420, তারপর 506 দ্বারা আসতে পারে হুমকি দামকি দিচ্ছে, আপনি যখন টাকা নিতে যাচ্ছেন তখন আপনাকে হুমকি দামকি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসতে পারে। তাহলে এইসব ধারাগুলো, দণ্ডবিধির এইসব ধারাগুলো দিয়ে আপনি স্ট্যাম্পের ক্ষেত্রে মামলা করতে পারেন। আর যদি চেকের মামলা করতে চান, তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, চেকের মামলা, এনআই অ্যাক্টের 138 দ্বারা আপনি ব্যক্তির ক্ষেত্রে মামলা করতে পারেন। এ হচ্ছে আজকের বিবেচ্য বিষয়। আপনি আপনি স্ট্যাম্প দিয়েছেন, স্ট্যাম্পের ক্ষেত্রে মামলা কিন্তু অনেক লেন্থি হবে, অনেক লেন্থি। স্ট্যাম্প দিয়েছে, সেক্ষেত্রে আপনি মামলা করছেন, এখন স্ট্যাম্পটি কি জোরপূর্বক আদায় করছে নাকি অন্য কোনোভাবে আদায় করছে, সেক্ষেত্রে আপনার একটা সমন না দিয়ে, অনেক সময় দেখা যায় সমন ওয়ারেন্ট দেবে নাকি, সরাসরি বলবে যে হ্যাঁ প্রতিবেদনের জন্য রাখা হলো, মামলাটি প্রতিবেদন সিআইডিকে দিতে পারে, ডিবিকে দিতে পারে, পুলিশকে দিতে পারে, যে কোনো একটা ব্রাঞ্চকে দিতে পারে, তদন্তকারী কোনো কর্মকর্তাকে এটা আদেশ দিতে পারে যে হ্যাঁ ওই তদন্তকারী কর্মকর্তা, ওই ধরনের একটা ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ, যারা প্রতিবেদন দাখিল করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত আছে, সে ধরনের একটা ব্রাঞ্চকে এই আদেশ দিতে পারে। তাহলে সেই ব্রাঞ্চের আদেশ, সেই ব্রাঞ্চ যখনই আপনার পক্ষে প্রতিবেদনটি দাখিল করবেন, তারপর থেকে আপনার মামলাটি চলবে। তাহলে ওই ব্রাঞ্চ যদি আপনার বিপক্ষে যদি কোনো প্রতিবেদন যদি আপনার বিপক্ষে দেয়, তখন আপনার মামলাটা নথিজাত হয়ে যেতে পারে, 203 দ্বারা খারিজ হতে পারে। কিন্তু আপনার কাছে ডকুমেন্টটা যেহেতু আছে, একটা স্ট্যাম্প যেহেতু আছে, স্ট্যাম্পকে উপেক্ষা করে কেউ প্রাথমিকভাবে প্রমাণিত নয় বলে কোনো প্রতিবেদন দিতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে পুরো জোরপূর্বক নিয়ে থাকলে সেটা অন্য কথা, সেটাও এখানে তদন্তের একটা বিষয় আছে, সাক্ষ্য প্রমাণ নিবে। তাহলে সাক্ষ্য প্রমাণের মধ্যে যদি দেখা যায় সেটা জোরপূর্বক নিয়েছে, তাহলে আপনার মামলাটা চলবে কীভাবে? এখন আসি, আপনার প্রতিবেদনটা আপনার পক্ষে আসলো, তখন প্রতিবেদনটা আপনার পক্ষে আসলে যেসব ধারাগুলো আমলে নেওয়ার যোগ্য আছে, যেসব ধারাগুলোই আছে, সেগুলোর উপর ভিত্তি করে সেটা সমনও দিতে পারে, আবার ওয়ারেন্টও দিতে পারে। মাননীয় আদালত চাইলে সমন দিতে পারেন, মাননীয় আদালত চাইলে ওয়ারেন্ট দিতে পারেন। যেগুলো ওয়ারেন্টযোগ্য সেগুলোর জন্য ওয়ারেন্ট দিবে, আর যেগুলো হচ্ছে আপনার সমন দেওয়ার যোগ্য সেগুলোতে সমন দিবে। এভাবে একটা মামলা শুরু হবে। আপনার মামলার মধ্যে এসে জামিন নিতে হবে। এই যে চেক মামলা, এই যে স্ট্যাম্পের মামলার মধ্যে 406, 420 এই ধরনের ধারাগুলো যদি থাকে, সেক্ষেত্রে জামিন দিতেও পারে, জামিন নাও দিতে পারে। 406 ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ধারা। বিশ্বাস ভঙ্গ করলে, কেউ যদি বিশ্বাস ভঙ্গ করে আপনার, সেক্ষেত্রে 406 দ্বারা জামিন নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনি টাকা দিবেন কি দিবেন না, আপোষ করবেন কি করবেন না, সেই মর্মে আবার জামিন দিতে পারে। তাহলে আপনি যদি আপোষ শর্তে জামিন চান, সেক্ষেত্রে আপনাকে জামিন দিতেও পারে। অনেক সময় আপনার মেরিট যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কোনো আপোষ না করেও আপনি মামলাতে জামিন নিতে পারবেন। এরপরে যে বিষয়গুলো আছে, মামলাটি রেডি ফর ট্রায়াল হবে, চার্জ হবে, সাক্ষ্য প্রমাণ সব কিছু আসবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আছেই, এগুলো বিষয়টা বললাম না। তাহলে আপনি যদি চেকের মামলা করেন, তাড়াতাড়ি মামলাটা শেষ হচ্ছে, কিন্তু আপনি যদি স্ট্যাম্পের মামলা করেন, আপনার মামলাটা তদন্তে গিয়ে অনেক দিন পর্যন্ত লেন্থি হতে পারে। তদন্তে যাবে, তদন্তের পরে গিয়ে মামলাটা আসবে, তদন্ত করতে আপনি
কয়বার কয়বার করে আপনাকে থানা থেকে কোর্টে, কোর্ট থেকে থানার মধ্যে এভাবে দৌড়াদৌড়ি করতে করতে অনেক সময় যাবে। এখানে একটা টাকার লেনদেনও অনেক সময় দেখা যায় যে কি অনেকে বলে যে হ্যাঁ এটা এখানে একটা টাকা একটা দাবি করে, আবার না হয় দেখা যাচ্ছে কি অপরপক্ষে কিছু টাকা খেয়ে তাদের পক্ষে এটার প্রতিবেদনটা দিয়ে দিল, সব কিছু কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে। আমি এখানে কোনো একটা ব্রাঞ্চকে কোনো কিছু ছোটো করতেছি না, অনেক সময় দেখা যায় এই ধরনের ঘটনা। তাহলে সেই সব ঘটনা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে, দেশকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষ যদি সোচ্চার হয়, তাদের অধিকার যদি আদায়ে যদি সোচ্চার হয়, তাহলে অবশ্যই অবশ্যই যে যার স্থান থেকে যদি শক্তভাবে এইসব প্রতিঘাত করতে থাকে, এইসবকে দৃঢ়ভাবে উপেক্ষা করে এগিয়ে আসতে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই একদিন না একদিন আমাদের দেশটি আরও সুন্দর হবে। এইসব জায়গায় যে দুর্নীতি হয় সেই সব দুর্নীতিগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। আপনার যেদিকে ইচ্ছে সেদিকে মামলা করবেন। এখন আপনি টাকা দাম দিচ্ছেন, আপনি কি চেক নেবেন নাকি স্ট্যাম্প নেবেন, নাকি চেক এবং স্ট্যাম্প দুটোই নেবেন, সেটা আপনার বিবেচ্য বিষয়, সেটা আপনার বিবেচ্য বিষয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।